হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের আর কি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলি সেটি হচ্ছে গিয়ে ইউরিয়া অ্যান্ড ড্যাপ, ডাই অ্যামোনিয়াম ফসফেট। আমরা এখন দেখছি যে রিসেন্ট টাইমসে যে কনফ্লিক্ট চলছে ওয়ার্ল্ডে, ওয়েস্ট এশিয়া, স্পেশালি ওয়েস্ট এশিয়া, সেই ওয়েস্ট এশিয়াতে কনফ্লিক্ট চলার জন্য সেখানে স্ট্রেট আছে, স্ট্রেট অফ হরমুজ। সেই স্ট্রেট অফ হরমুজ দিয়ে যখন আমাদের কাছে, ইন্ডিয়ার কাছে এলএনজি, এলপিজি বা আদার্স যে ফিউল আছে সেগুলো যখন আসছে না, তখন আমাদের দেশে একটা ক্রাইসিস দেখা দিচ্ছে। সেটা হচ্ছে কি কিনা ইউরিয়ান ডিএপি প্রাইসেস রাইস অ্যামিড ইরান ওয়ার টেনশন সাপ্লাই কনসার্নস। তো এটি হচ্ছে কি আজকে আমাদের নিউজ পেপার আর্টিকেল, হেডিং এটা দ্য হিন্দু থেকে। তো আমরা এখানে এই আর্টিকেল থেকে আমরা দেখে নেবো যে প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কী কী ইম্পর্টেন্ট। আমরা যদি প্রিলিমস প্রিভিয়াস এর কোশ্চেন দেখি, প্রিভিয়াস এর যদি আমরা কোশ্চেন দেখি, উইথ রেফারেন্স টু কেমিক্যাল ফার্টিলাইজার্স ইন ইন্ডিয়া ফলোয়িং দ্য স্টেটমেন্ট। আর এই যে কোশ্চেনটি এটি কিন্তু জিজ্ঞেস করে 2020 সালের ইউপিএসসি প্রিলিমস কোভিড ইয়ারে। তো বুঝতে পারা যাচ্ছে তো সেইখান থেকে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এই টপিক্সটি কতটা ইম্পর্ট্যান্ট। আর অলরেডি ফার্টিলাইজার কিন্তু নিউজে থাকে, আর এখন যেহেতু গ্লোবাল টেনশন একটি চলছে, সেই জন্য সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই টপিকটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভিভিআই আমরা এখান থেকে দেখে নেবো কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা, ফ্যাক্টস ফার্টিলাইজার নিয়ে, যেগুলো প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, প্লাস কিছু জেনেরিক একটা ওভারভিউ। তো চলো স্টার্ট করা যাক। কনটেক্সট তোমাদেরকে তো বললামই যে কি কোন কনটেক্সটে কথা হচ্ছে গিয়ে, না ওয়ারের জন্য আমাদের যে গ্লোবাল ফার্টিলাইজার প্রাইস যেটা আছে সেটা ধীরে ধীরে কিন্তু বাড়ছে। মার্কেট ডাইনামিক্স, ইউরিয়া অ্যান্ড ডিএপি প্রাইস প্রজেকশন। প্রথমেই বলা হচ্ছে কি প্রাইস প্রজেকশন, ইউরিয়া অ্যান্ড ডিএপি প্রাইস আর এক্সপেক্টেড টু ব্রিচ দ্য 1000 পার টন ডলার mark due to supply disruption and rising demand for India's upcoming sowing season. এটি হচ্ছে কি একটি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ব্যাপার ইকোনমির। কেন ওয়ারে আমরা জানি যে যখন ওয়ার হয় তখন সেখানে কিছু কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু প্রাইস কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু রাইজ হয়, যেমন গোল্ড। এখন এই ক্ষেত্রে হচ্ছে ফার্টিলাইজার, কারণ এটা ইন্ডিয়ার ডিমান্ড অলরেডি, কারণ ইন্ডিয়া যদি আমরা ডেটা দেখি, কারণ সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেকেন্ড লার্জেস্ট কিন্তু কনজিউমার, সেকেন্ড লার্জেস্ট কনজিউমার ইন দ্য ওয়ার্ল্ড। সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ফার্টিলাইজার আমাদের ইন্ডিয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ইন্ডিয়াস ফার্টিলাইজার স্ট্যাটিস্টিক্স আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা তোমাদেরকে পয়েন্ট একটা জানিয়ে দিই যে এই যে ফার্টিলাইজার আমরা ইউজ করছি, এখানে এনপিকে বলে একটা ফার্টিলাইজার ইউজ করা হয়। একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে ফসফরাস, একটা হচ্ছে পটাশিয়াম। নাইট্রোজেনের কাজ কি থাকে? নাইট্রোজেনের কাজ হচ্ছে গিয়ে মানে এই যে প্লান্ট যে বড় হয়, দেখো এখানে আপরাইট একটা মুভমেন্ট দেওয়া আছে, পিকচার দেওয়া আছে না, এই যে প্লান্ট যে বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনের ভূমিকা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই কোশ্চেনগুলো কিন্তু স্টেট পিসিএসে কিন্তু অনেকবার জিজ্ঞেস করছে, ইউপিপিসিএসে কিন্তু এরকম টাইপের কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে, ডাব্লিউবিসিএসে কিন্তু জিজ্ঞেস করে এইসব কোশ্চেন, বিভিন্ন রকম যে স্টেট পিসিএস, জেপিএসসি থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে এরকম, যে নিউট্রিয়েন্ট থাকে ম্যাক্রো মাইক্রো, তাদের কাজ কি প্লান্টের উপর। তো সেই জন্য একটা ছোট্ট একটা জিনিস তোমরা জেনে নাও, বেসিক যে এনপিকে, যে আমাদের যে ইউরিয়া থাকে, যে সার থাকে, সেখানে নাইট্রোজেনের ভূমিকা কী, ফসফরাসের ভূমিকা কী, না ফসফরাসের ভূমিকা হচ্ছে রিচেস ডাউন টু দ্য রুটস অ্যান্ড হেল্পস প্রডিউস ব্লুমস। এখানে দেখো তীরটা নিচের দিকে দেওয়া আছে। পটাশিয়ামের কাজ কি? পটাশিয়াম কিন্তু অলরাউন্ড, প্রমোটস অলরাউন্ড ওয়েলবিং, মানে যে স্টেম, সেল থেকে শুরু করে পাতা বা কাণ্ড যে এইগুলো থাকে সেগুলো কিন্তু হোলিস্টিক গ্রোথ, হোলিস্টিক গ্রোথের জন্য কিন্তু পটাশিয়াম দরকার। তো এখানে ছোটো ছোটো বেসিক এই জিনিসগুলো দেখে নিলে এনপিকে এদের কাজ কী। এরপরে আমরা আসবো ইন্ডিয়া যে ফার্টিলাইজার স্ট্যাটিস্টিক্স। ভারতে যে ফার্টিলাইজার ইউজ হয় তার কিছু ইম্পর্টেন্ট ডেটা, যেগুলো প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, যেগুলো জেনেরিক একটা ডেটা আমাদের মনে রাখা দরকার কোয়েশ্চেন একটা সলভ করার জন্য।
ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট কনজিউমার অ্যান্ড থার্ড লার্জেস্ট প্রডিউসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেটা। আর ডেটা কি আছে না, অ্যারাউন্ড 80% অফ দ্য এরিয়া কনজামশন ইজ ডোমেস্টিক্যালি মেড। যে কনজামশন যে টোটাল 100% যদি আমরা ধরে রাখি যে আমাদের ইউজ হয়, তার মধ্যে 80% কিন্তু ডোমেস্টিক্যালি হয়, বাকি 13% কিন্তু আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। 90% অফ দ্য এনপিকে ফার্টিলাইজার্স আর অলসো প্রডিউস উইদিন দ্য কান্ট্রি। এনপিকে মানে এই যে বললাম নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এর 90% কিন্তু আমাদের দেশেই প্রডিউস হয়, 10% আমরা বাইরের থেকে আমরা ইম্পোর্ট করি। যে ডিএপি থেকে অনলি বাট 40% কামস ফ্রম লোকাল প্রোডাকশন, বাকি 60% আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। আর 100% কোনটা ইম্পোর্ট করি? মুরিয়েট অফ পটাশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু মাথায় রাখো, কারণ এটা 100% আমরা কিন্তু ইম্পোর্ট করি। সেক্টর ওয়াইজ যদি কন্ট্রিবিউশন দেখি, যে সেন্ট্রাল গভর্নমেন্ট, পিএসইউ, পাবলিক সেক্টর সব থেকে বেশি করছে, নাকি স্টেট, নাকি প্রাইভেট, কোন কোন সেক্টরগুলো এই প্রোডাকশন ইনভলভ আছে, তোমরা দেখতে পাবো পাবলিক সেক্টর কন্ট্রিবিউটেড অ্যাবাউট 71.43%। তো যদি স্টেটমেন্টে দেই যে পাবলিক সেক্টর কন্ট্রিবিউট করে মোর দেন 40%, তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। মনে রেখো অ্যারাউন্ড 17.43 বা 18% কন্ট্রিবিউট করছে পাবলিক সেক্টর। কোঅপারেটিভ সেক্টর 24.8 মানে ওটাও 25% অলমোস্ট। প্রাইভেট সেক্টর সব থেকে বেশি 57.77। এটা কিন্তু কমন সেন্স যে হ্যাঁ, আমাদের দেশ যে মিক্সড ইকোনমিতে চলে, সেখানে কিন্তু প্রাইভেট সেক্টর একটা কিন্তু রোল প্লে করে খুব বড় রকমভাবে। আচ্ছা, গ্লোবাল রিসোর্স কনসেন্ট্রেশন ম্যাপিং পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ম্যাপিং পয়েন্ট অফ ভিউ থেকে এখানে যে যে ডেটাগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেওয়া আছে ফার্টিলাইজার রিলেটেড। যেমন ফসফেটিক রিসোর্স মরক্কো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যেহেতু আফ্রিকান কন্টিনেন্টে আছে, এরকম হচ্ছে আফ্রিকান কন্টিনেন্ট, এই যে মরক্কো এরকম জায়গাটা করে আছে মরক্কো, মেডিটেরিয়ান সি এই দিকটায় আছে। ও কিন্তু করে 70% অফ দ্য ওয়ার্ল্ড ফসফেট রিজার্ভ। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ডেটা, এটা কিন্তু তোমরা মনে রেখে দিও। এই মেডিটেরিয়ান রিজিয়ন কিন্তু অলরেডি বহুতবার নিউজে থাকে, আর প্রচুরবার ইউপিএসসি কিন্তু কোশ্চেন জিজ্ঞেসও করে নিয়েছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট মরক্কো। পটাশ রিজার্ভ, পটাশ কোথায় কোথায় পাওয়া যায় না, কানাডা এবং বেলারুস আর দ্য প্রাইমারি গ্লোবাল প্রডিউসার অফ দ্য পটাশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে যদি নামটা মনে রাখতে হয় কানাডা, এর নামটা মনে রেখে দিও। আচ্ছা, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে আমাদের ফার্টিলাইজার সেক্টরের জন্য, সেগুলো আমরা একটু দেখে নিই ছটফট, মানে কী কী নেওয়া হচ্ছে। এখানে একটা স্কিম নেওয়া হচ্ছে নিউট্রিয়েন্ট বেসড সাবসিডি স্কিম। এই যে নিউট্রিয়েন্ট বেসড সাবসিডি স্কিম, আমরা একটা দেখে নেবো এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি। ন্যানো ফার্টিলাইজার ইনিশিয়েটিভ, ন্যানো ফার্টিলাইজার মানে যেখানে ফার্টিলাইজারটা ন্যানো পার্টিকেলে আমরা ইউজ করবো, ন্যানো বেসড পার্টিকেল। গভর্নমেন্ট এটা কিন্তু খুব প্রমোট করছে। নিম কোটেড ইউরিয়া, নিম কোটেড ইউরিয়া, এই নিম কোটেড ইউরিয়া কিন্তু ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। কেন না, এর যদি আমরা ভালো গুণগুলো দেখি যে নিম কোটেড ইউরিয়া কেন গভর্নমেন্ট প্রমোট করছে, অ্যাকচুয়ালি একটা পিছনে একটা গল্প আছে। ইউরিয়াটা কি হয়, গভর্নমেন্ট সাবসিডি রেটে দেয়, এবং সেখানে আগে কি হতো না, ইউরিয়া কিন্তু নেপাল, বাংলাদেশ এখানে কিন্তু পাচার হয়ে যেত। ঠিক আছে, যে যত খুশি তুলতো নিজের নাম থেকে, এবং সেখানে পাচার করে দিত নেপাল, ভুটানে। তো গভর্নমেন্ট দেখতে পাচ্ছে আমরা তো সাবসিডি দিচ্ছি, কিন্তু সেটা এগ্রিকালচার ফিল্ডে কিন্তু কাজে লাগছে না। এগ্রিকালচার ফিল্ডে না লাগে, সেটা যাচ্ছে কোথায়, নেপাল, ভুটানে। সেখানে কি হতো, সেখানে হতে অ্যামোনিয়াম নাইট্রেট বা আদার্স অন্য কিছু কেমিক্যালস ওই ইউরিয়া থেকে কিন্তু তৈরি হতো। তখন গভর্নমেন্ট ডিসিশন হলো কি, যে এই যে ইউরিয়াটা যাচ্ছে সেটা কিন্তু নিম কোটেড করে দেবো। নিম কোটেড যে নিম অয়েল থাকে, সেই নিম অয়েল বেসড যখনই হয়ে গেছে ওটা, তখন সেক্ষেত্রে কি হয়, যে ইউরিয়াটা যেটা থাকে সেটা কিন্তু যে আগের যে গুণটা থাকতো, যে আগের ইউরিয়াটাতে যে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করতো, সেটা কিন্তু এখন আর তৈরি করা যায় না। তাহলে সেক্ষেত্রে কি হয়, যে ইউরিয়ার যে ক্রস বর্ডার যে ইয়েটা চলতো, যেটা এবার পাচার বলে, ক্রস বর্ডার যে পাচার যেটা চলতো, সেটা কিন্তু টোটালি স্টপ হয়ে গেছে।
আর এটার আরেকটা ভালো গুণও আছে নিম কোটেড ইউরিয়ার, সরি, নিম কোটের একটা ভালো গুণ কি, ও কিন্তু ধীরে 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 নাইট্রোজেনটাকে রিলিজ করে কন্ট্রোলড ওয়েতে, খুবই কন্ট্রোল। এমনি যদি ইউরিয়া আমরা যদি মাটিতে দিই, জলের সংস্পর্শে এলে, ওয়াটারের সংস্পর্শে এলে কিন্তু নাইট্রোজেন যে এলিমেন্ট থাকে সেটা কিন্তু কুইকলি ডিজলভ হয়ে যায়, কিন্তু নিম কোটেড ইউরিয়া ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, ও কিন্তু কন্ট্রোল ওয়েতে দেয়। তাহলে এটা একটা খুব একটা হাই পয়েন্ট আমাদের এগ্রিকালচার পয়েন্ট অফ ভিউ থেকে। ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার, গভর্নমেন্ট এখন রিসেন্ট একটা ইনিশিয়েটিভ নিচ্ছে কি ভারত ব্যাগ, মানে যা ফার্টিলাইজার তৈরি হচ্ছে, সেটা ইউরিয়া হোক, ডিএপি হোক, সেটা কিন্তু ভারত যে ব্র্যান্ড আছে সে ব্র্যান্ডের উপরে কিন্তু চলবে। আচ্ছা, নিউট্রিয়েন্ট বেসড সাবসিডি যে আমাদেরকে যেটা বললাম, এই নিউট্রিয়েন্ট বেসড সাবসিডি স্কিম কি, এটি কিন্তু স্টার্ট হয়েছিল 2010-এ, কি না সাবসিডি দেওয়ার জন্য। কোন কোন ফার্টিলাইজার এটার মধ্যে ইনভলভ আছে? ফার্টিলাইজার এনপিকে, যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এবং পটাশ, এই ফার্টিলাইজারগুলো এখানে কিন্তু ইনভলভ আছে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আসছে যে ইউরিয়া এটার মধ্যে কিন্তু ইনভলভ নেই। ইউরিয়া কেন ইনভলভ নেই? ইউরিয়া এক্সক্লুশন, ইউরিয়া ইজ নট কভার্ড আন্ডার এনবিএস। দেখো, গভর্নমেন্টের কথা হচ্ছে গিয়ে, মানে ওরা কি বলতে চাইছে যে এই যে এনবিএস নিউট্রিয়েন্ট বেস সাবসিডি স্কিম, এটা কিন্তু দেওয়া হচ্ছে পটাশিয়াম এবং ফসফেটের জন্য। এর মধ্যে ইউরিয়াকে এক্সক্লুশন করা হয়েছে কারণ গভর্নমেন্ট অলরেডি ইউরিয়াকে যে ব্যাগ দিচ্ছে, ব্যাগ, সেটা কিন্তু প্রাইস অলরেডি ফিক্স করে রেখেছে এবং সেটা নিজের কন্ট্রোলে। কিন্তু এই যে পটাশিয়াম আর ইয়ে ফসফরাস, ফসফেটিক যে পটাশিয়াম যে ফার্টিলাইজার, সেটার কিন্তু প্রাইস কিন্তু এখনো পর্যন্ত ডি কন্ট্রোলড। মানে গভর্নমেন্ট বলতে চাইছে যে আমরা কিন্তু এই যে স্কিম দিচ্ছি, এই স্কিমের মধ্যে আমরা যে প্লান্ট আছে যারা ফার্টিলাইজার সরি, যে ফার্টিলাইজার যারা বানাচ্ছে আর কি, যেসব প্লান্ট, তাদেরকে আমরা পয়সা দেব, সাবসিডি দেব, তারা সেইখান থেকে কি করবে, কম প্রাইসে এই যে প্লান্ট এবিসি একটা প্লান্ট আমি মেনে নিলাম, গভর্নমেন্ট কি বলছে, গভর্নমেন্ট বলছে যে আমরা এই প্লান্টকে কিন্তু আমরা প্রায় পয়সা দেবো, আমরা মানি দেবো আমরা, সেই গভর্নমেন্ট এখান থেকে দেবো, ওরা ফার্টিলাইজার তৈরি করবে, ওরা ফার্টিলাইজার তৈরি করবে এবং সেই ফার্টিলাইজার কম প্রাইসে কিন্তু আমরা ফার্মারকে দেব। এখানে একটা মেকানিজম আছে, সেটা হচ্ছে কন্ট্রোলড এবং ডিকন্ট্রোলড। কন্ট্রোলড যে মেকানিজমটা থাকে সেটা কিন্তু হয় ইউরিয়ার ক্ষেত্রে, যে পার ব্যাগে কিন্তু রেট কিন্তু ফিক্স, কিন্তু এই এনবিএস সিস্টেমে কিন্তু এটা ডিকন্ট্রোলড। এটি গভর্নমেন্ট বলছে না আমরা কিন্তু কন্ট্রোল করবো না, এটা কন্ট্রোল করবে কে না, এটা কন্ট্রোল করবে এই যে কোম্পানি। তো এই জন্য এই যে ডিসিশনটা নেওয়ার জন্য এখানে কিন্তু অনেক সময় একটা ডিবেট হয় যে এনবিএস যে স্কিমটা চলছে সেটা কিন্তু আমাদের জমির জন্য, ইন্ডিয়ার যে ল্যান্ড আছে সেটার জন্য কতটা ঠিক কতটা ভুল। তো অনেকেই এনভায়রনমেন্টালিস্ট যারা আছে তারা ডিবেট কি করেন, তারা বলেন যে ইউরিয়াকে এই স্কিমের মধ্যে না আনার জন্য ইউরিয়ার যে পরিমাণ ইউজ সেটা কিন্তু এক্সেসিভ হচ্ছে, আর অন্য ক্ষেত্রে এই যে পটাশিয়াম, ফসফেটিক বা পটাশিয়াম যে ফার্টিলাইজার, এটা কিন্তু মানে এদের ইউজ ইন্ডিয়ান জমিতে, মানে আমাদের যে ভারতের যে জমি আছে কৃষি, সেখানে কিন্তু কম হচ্ছে। শুধুমাত্র একটাই কারণ কি না, ইউরিয়া আমাদের কন্ট্রোলড আর এটা কিন্তু আমাদের ডিকন্ট্রোলড। কন্ট্রোলের জন্য যথেচ্ছভাবে আমাদের কিন্তু এই ইউরিয়া কিন্তু ইউজ হচ্ছে, আর এটা ডিকন্ট্রোল যেহেতু, আর যেহেতু এটা যে প্রাইসটা ফিক্স করছে আমাদের কোম্পানি, প্রাইভেট কোম্পানি, সেই জন্য এর যে ইউজটা সেটা কিন্তু এখানে কম হচ্ছে। তো এই গেল কিছু কিছু ডেটা ফ্যাক্টস আমাদের ফার্টিলাইজার নিয়ে। এখানে একটা খুব সুন্দর একটা ইনফোগ্রাফিক আছে, আমরা যদি ফটাফট একটু রিভিশন করে নিই। তো আজকের কোর আইডিয়াগুলো কী কী ছিল না, কোর আইডিয়া ছিল এটাই যে এই যে ওয়ার টেনশন চলছে, ওয়ার টেনশনের জন্য যে ফার্টিলাইজার সাপ্লাই, স্পেশালি এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, যে এলএনজি সাপ্লাই সেটা কিন্তু সিগনিফিক্যান্টলি রিডিউস হচ্ছে। কোথায় না, কারণ স্ট্রেট অফ হরমুজ যে প্রণালীটা আছে, গালফ অফ ওমান এবং পার্সিয়ান গালফের মাঝখানে,
আমাদের কিন্তু এলএনজি সাপ্লাই কোথা থেকে মেন? কাতার। আর এই হরমুজ স্ট্রেট অফ হরমুজ যখন ইরান যখন ব্লক করে রেখেছে তখন কিন্তু এই প্রসেস কিন্তু এলএনজি সাপ্লাই কিন্তু ব্যাহত হচ্ছে এবং সেই ব্যাহত হওয়ার জন্য হচ্ছে আমাদের যে ফার্টিলাইজার প্রোডাকশন সেটা কিন্তু কস্ট কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এটা ছিল কনটেক্সট। আমাদের ফার্টিলাইজারের আমাদের ইন্ডিয়ার সিনারিও কি? ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার এবং থার্ড লার্জেস্ট কনজিউমার। গভর্নমেন্ট কিছু ইনিশিয়েটিভ নিয়ে এসছে ফার্টিলাইজারের জন্য, যেমন এনপিএস বেসড স্কিম, তারপর ভারত ব্র্যান্ড, ওয়ান ওয়ান নেশন ওয়ান ওয়ান ফার্টিলাইজার, ন্যানো ইউরিয়া, নিম কোটেড ইউরিয়া, এইসব। তো এইগুলো একটা মোটা মোটা জিনিস। এখানে একটা এমসিকিউ দেওয়া হয়েছে ইউপিএসসি স্টাইলে, তার সাথে তার এক্সপ্লেনেশন। তো তোমরা এগুলো প্র্যাকটিস করে নিতে পারো। আর এই কন্টেন্ট যদি তোমরা বাংলায় পেতে চাও তোমাদের রাইস আইএস ওয়েবসাইটে তোমরা আসতে পারো, সেখানে তোমরা বাইলিঙ্গুয়াল কন্টেন্ট পেয়ে যাবে, ইংলিশ প্লাস বেঙ্গলিতে। আর মেন স্পেসিফিক যারা প্রিপারেশন নিতে চাইছো, যারা চাইছো যে মেন্সের জন্য কিছু কন্টেন্ট পেয়ে গেলে ভালো হয় বেঙ্গলিতে বা ইংলিশে, সেই কন্টেন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে রাইস আইস ওয়েবসাইটে। আমাদের টিম মেম্বার্স ডেলি নিউজ পেপার থেকে এডিটোরিয়াল যে সেকশন থাকে সেখান থেকে প্লাস আরেকটি যে ডিপ অ্যানালিসিস যে কোনো একটি ইউপিএসসি টপিকের উপর যেটি কারেন্ট প্লাস স্ট্যাটিক লিঙ্কেজ থাকে সেই টপিকের উপর বেস করে কিন্তু ভিডিও হয়, তার বাংলা কন্টেন্ট হয়, ইংলিশ কন্টেন্ট হয়। তো তোমরা যদি হলিস্টিকভাবে চাও তো সব কিছু জিনিস কিন্তু একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে তোমার পেয়ে যাবে, সেটা হচ্ছে রাইস আইস ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল। এর এক্সপ্লেনেশনও পেয়ে যাবে, এডিটোরিয়াল প্লাস মেন্সের যে কন্টেন্ট থাকে। প্রিলিমস খুব সামনেই, তো সেই ডেটকে মাথায় রেখে সবাইকার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা হচ্ছে কি অনলি 599 রুপিসে 52 টেস্ট, যেখানে 40টা জিএস পাবে প্লাস 12 সিসেট। তোমরা এটা জয়েন করতে পারো, কারণ এটি এমনভাবে ক্রাফটেড করে বানানো হচ্ছে যেটাতে তোমার ইউপিএসসি যে স্কোর থাকে সেটা কিন্তু মার্কস এনহ্যান্সমেন্টের জন্যই। এখানে আমরা স্ট্যাটিক প্লাস কারেন্টকে লিঙ্কেজ করে কিন্তু এই টেস্টকে বানানো হয়েছে ইউপিএসসিকে যে টেমপ্লেট থেকে সেই টেমপ্লেটকে বেস্ট করে। তো আজকের মতো এইটুকুই। এই কন্টেন্ট যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর অনেক অনেক ধন্যবাদ এই রাইস আইস ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।